বই-রস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ূন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস মিসির আলীর অমীমাংসিত রহস্য। আজ দ্বিতীয় পর্ব। এত রাতে কোথাও যাওয়া ঠিক না। তাছাড়া আমার মনে হয় আপনার আসলে কোথাও যাওয়ারও কথা না। আমার হাত থেকে বাঁচার জন্য বলেছেন। কাজ আছে। বুদ্ধিমান লোকেরা এরকম করে। আপনি স্যার আসলে বুদ্ধিমান। ওসমান গনি নিঃশব্দে গা দুলিয়ে হাসতে লাগলেন। মিসির আলী ঘরে ফিরলেন খানিকটা বিভ্রান্ত হয়ে। বিভ্রান্তির অনেকগুলো কারণ। প্রথম কারণ, ওসমান গনিকে মানসিক রোগী দেখে রোগী বলে মনে হচ্ছে না। যে মানুষ খুঁজে খুঁজে তার ঠিকানা বের করতে পারে, সে নোট বইয়ে লেখা পড়ে বাসায় ফিরে যেতে পারে না। তা হয় না। লোকটি যে পাগল সাজার ভান করছে তাও না। যে ভান করবে সে সারাক্ষণই করবে। আসল পাগলের চেয়েও নকল পাগল অনেক বেশি পাগলামি করে। মিসির আলী যে তাকে বিদায় করবার জন্য বলেছেন, তার কাজই আছে। এই ব্যাপারটি ওসমান গনির কাছে ধরা পড়ছে। নকল পাগল হলে তো সে কখনো স্বীকার করত না, চেপে যেত। তাহলে কি দাঁড়াচ্ছে? রাতে ঘুমোতে যাবার সময় মিসির আলী বালিশের কাছে রাখা খাতায় পেন্সিলে অস্পষ্টভাবে লিখলেন, নাম ওসমান গনি, বয়স ৫০-এর কাছাকাছি, বিশেষত্ব ৩টি সোনা বাঁধানো দাঁত। হাসেন কেন কোনো রকম শব্দ না করে? ১. কেন এসেছিলেন বুঝতে পারা যাচ্ছে না। ২. অন্যরা দাবি করছে তিনি মানসিকভাবে অসুস্থ। তিনি নিজেও দাবি করছেন। তবে তিনি ভৌতিক গল্পের কথা বলছেন, তা মানসিক অসুস্থতার দিকে ইঙ্গিত করে। ৪. লোকটি বিত্তবান হলেও বলে মনে হলো, কারণ তিনি যে দোতলা বাড়ির কথা বললেন, সেই বাড়িটি তার যাওয়ার সম্ভাবনা। নোট বইয়ের ঠিকানায় গুলশানের কথা লেখা। গুলশান বিত্তবানের এলাকা। ৫. ভদ্রলোকের হাতে পাথর বিছানো ৩টি আংটি। ব্যবসায়ীরা সাধারণত পাথর টাঙরে বিশ্বাসী হয়। তিনি একজন ব্যবসায়ী। রাত ১১টা ৫ মিনিটে মিসির আলী বাতি নিভিয়ে ঘুমোতে গেলেন। কঠিন নিয়মে তিনি এখন নিজেকে বাঁধার চেষ্টা করছেন। ঘুম আসুক না আসুক, রাতে ১১টা বাজতেই বাতি নিভিয়ে শুয়ে পড়বেন। ঘুম আনানোর যে প্রক্রিয়া আছে সেগুলি প্রয়োগ করবেন। তারপরেও যদি ঘুম না আসে কোনো ক্ষতি নেই। বিছানায় গড়াগড়ি করবেন। উঠবেন ভোর ৫টায়। ঘুম পাড়িয়ে দেবার কোনো যন্ত্র আবিষ্কৃত হয়নি, কিন্তু ঘুম ভাঙানোর যন্ত্র আছে। তিনি ৳২৩০ দিয়ে একটি আলমারি কিনেছেন, অ্যালার্ম ঘড়ি কিনেছেন। এই ঘড়ি ভোর ৫টায় এমন হইচই শুরু করে যে তা কারো সাধ্য বিছানায় শুয়ে থাকে। বিজ্ঞানের এই সাফল্যের দিনে ঘুম আনার যন্ত্র বের হওয়া উচিত ছিল। অ্যালার্ম ঘড়ি যে হারে বিক্রি হয়, ঘুম ঘড়িও সেই হারে বিক্রি হবে। ঘুম আনানোর প্রক্রিয়াগুলি কাজ করছে না। মিসির আলি ৭০০ ভেড়া গুনলেন। এই গুণন প্রক্রিয়ায় মস্তিষ্কে ক্লান্ত হয়ে যাবার কথা। ক্লান্ত হবার পরিবর্তে মস্তিষ্ক আরো উত্তেজিত হলো। মনে মনে গল্প বললেও নাকি ঘুম আসে। গল্প বলার সময় ভাবতে হয়, একদল ঘুম চোখের শিশুরা গল্প শুনছে। মিসির আলি গল্প শুরু করলেন। সব গল্প শুরু হয় একইভাবে। এক দেশে ছিল এক রাজা। তার গল্পটা একটু অন্যরকম হলো। এক দেশে ছিল এক রানী। রানীর ২ রাজা, সুয়ো রাজা এবং দুয়ো রাজা। সুয়ো রাজাটা বড় ভালো। কল্পনা শিশুদের একজন প্রশ্ন করল, সুয়ো রাজার নাম কি? সুয়ো রাজার নাম হচ্ছে ওসমান গনি। মোটাসোটা একজন মানুষ, ৫০-এর মতো বয়স। হাতে ৩টি আংটি। এর মধ্যে একটা আংটি হচ্ছে নীলার। সুয়ো রাজা ৩টি দাঁত সোনা দিয়ে বাঁধানো। কল্পনার শিশুটি বলল, এ আবার কেমন রাজা? মিসির আলি বিছানা থেকে উঠে পড়লেন। বাতি জ্বালালেন না। অন্ধকার বাথরুমে ঢুকে চোখ-মুখ পানি ঢাললেন। বারান্দায় ইজি চেয়ারে বসে সিগারেট ধরালেন। যদিও তার বর্তমান নিয়ন্ত্রিত জীবনযাপন পদ্ধতিতে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কোনো সিগারেট খাবার ব্যবস্থা নেই। তিনি এক ধরনের অস্বস্তি বোধ করছেন। এক ধরনের বিভ্রান্তি যা ওসমান গনি নামের মানুষটি তৈরি করে গেছেন। মাথা থেকে বিভ্রান্তি তাড়াতে পারছেন না। স্নায়ু উত্তেজিত হয়ে আছে। বারান্দায় প্রচুর হাওয়া, আকাশ মেঘলা। চাবনের ধারাভাষ্য সম্ভবত শুরু হবে। তার শীত লাগছে। জ্বলন্ত সিগারেট হাতে নিয়েই তিনি ঘুমিয়ে পড়লেন। সিগারেট পুড়তে পুড়তে একসময় তার হাতেই নিভে গেল। তার ঘুম ভাঙল ভোর ৫টায়। ৳২৩০ কেনা অ্যালার্ম ঘড়ি তাকে যথাসময়ে ডেকে তুলল। তিনি হাত মুখ ধুলেন। কেরোসিন কুকারে চা বানিয়ে খেলেন। খানিকক্ষণ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলেন।
নিয়ন্ত্রিত জীবনযাপন পদ্ধতির অংশ। ডাক্তার বিশেষভাবে বলে দিয়েছেন, পাথরের মুখে মতো করে মুখ করে বলেছেন, মিসির আলি সাহেব, আপনার শরীরে কলকব্জা সব নষ্ট হয়ে গেছে। এটা কি আপনি জানেন? মিসির আলি হাসতে হাসতে বললেন, জানি। আরো কিছুদিন বেঁচে থাকতে চান, না এখনই মরে যেতে চান? আর অল্প কিছুদিন বাঁচতে চাই। কতদিন? এই ধরুন ১ বছর। মিসির আলি ভেবেছিলেন ডাক্তার বলবেন ১ বছর কেন? ডাক্তার সে প্রশ্ন করলেন না। খটখট করে প্রেসক্রিপশনে একগাদা কথা লিখতে লাগলেন। ভোরবেলা খোলা জায়গায় দাঁড়িয়ে ১৫ মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হচ্ছে তার একটি। এক্সারসাইজের পর ঘন্টা পাত ভ্রমণের ব্যাপার আছে। ডাক্তার সাহেব লিখে দিয়েছেন, ঝড় হোক, টাইফুন হোক, ভূমিকম্প হোক, ১ ঘন্টা হাঁটতেই হবে। এখন ঝড়, টাইফুন বা ভূমিকম্প কোনোটাই হচ্ছে না। টিপ টিপ করে বৃষ্টি অবশ্য পড়ছে। সেই বৃষ্টি অগ্রাহ্য করে বের হওয়া যায়। ছাতা মাথায় পাত ভ্রমণ মন্দ নয়। সকালবেলা এই বেড়ানোটা তার খারাপ লাগে না। বিচিত্র সব চরিত্র দেখা যায়। একদল মানুষ পাত ভ্রমণকে প্রায় উপাসনালয়ের পর্যায়ে নিয়ে এসেছে। উপাসনালয় যেমন কিছু নিয়ম আছে, এদেরও আছে। আরেক দল আছে খাদক জাতীয়। ভ্রমণের এক পর্যায়ে বিশাল টিফিন ক্যারিয়ার খুলে হাউমাউ করে পরোটা, গোস্ত যেভাবে গিলতে থাকেন, তাতে মনে হয় তাদের সৃষ্টি করা হয়েছে খোলা মাঠে বসে গোস্ত পরোটা খাবার জন্য। মিসির আলি বেরুবার মুখে বাধা পেলেন। গেটের কাছে আসতেই ৩০-৩৫ বছর বয়সী এক ভদ্রলোক এসে শীতল গলায় বললেন, আপনি কি বেরুচ্ছেন? মিসির আলি বিস্মিত গলায় বললেন, হ্যাঁ। কাল রাতে ওসমান গনি নামের কেউ কি আপনার কাছে এসেছিলেন? ওই বিষয়ে আপনার সঙ্গে কিছু কথা বলবো। আমি পুলিশের লোক, ইন্সপেক্টর অফ পুলিশ। আমার নাম রকিব উদ্দিন। মিসির আলি সহজ গলায় বললেন, ওসমান গনি কি মারা গেছেন? হ্যাঁ, মারা গেছেন। আপনি কি করে জানলেন? অনুমান করছি, আমার অনুমান শক্তি ভালো। ভালো থাকাই ভালো, আসুন কথা বলি। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোম মিনিস্টার নিজেই ইন্টারেস্টিং দেখিয়েছেন। বেশিক্ষণ আমি আপনাকে বিরক্ত করব না। প্রাথমিক আধা ঘন্টার মতো কথা বলবো, পরে আবার আসবো। রকিবউদ্দিন সাহেব, এখন তো আপনার সঙ্গে কথা বলতে পারবো না। এখন মর্নিং ওয়ার্কে যাচ্ছি। ১ ঘন্টা মর্নিং ওয়ার্ক করব। আপনাকে ১ ঘন্টা অপেক্ষা করতে হবে। ১ ঘন্টা অপেক্ষা করা সম্ভব নয়। আপনাকে এখনই কথা বলতে হবে। এমন কোনো আইন কি আপনাদের আছে যে পুলিশ যখন কথা বলতে চাইবে তখনই কথা বলতে হবে? আইনের বিষয় নয়, হোম মিনিস্টার নিজে বলেছেন। তিনি বিষয়টা খুব আগ্রহে দেখাচ্ছেন। আমি এই মুহূর্তে তেমন আগ্রহ দেখাচ্ছি না। কাজেই আপনাকে অপেক্ষা করতে হবে। আমি আমার ঘরের চাবি দিয়ে দিচ্ছি, আপনি আমার ঘরে অপেক্ষা করতে পারেন। তবে আপনার যদি ধারণা হয় আমি পালিয়ে যেতে পারি, তাহলে আপনি আমার সঙ্গে আসতে পারেন। ঠিক আছে, আমি অপেক্ষা করব। আপনি দেরি করবেন না। দিন, ঘরের চাবি দিন। মিসির আলি চাবি নিয়ে চাবি দিয়ে গেট খুলে রওনা হলেন। রাস্তার মোড় পর্যন্ত গিয়ে একবার পিছনে ফিরলেন। ইন্সপেক্টর সাহেব আগের জায়গায় চাবি হাতে দাঁড়িয়ে আছেন। ভদ্রলোকের মুখ শ্রাবণ মাসের আকাশের চেয়েও মেঘলা। বৃষ্টি জড়সড় পড়া শুরু করেছে। রাস্তায় নোংরা পানি। পায়ের গোড়ালি পর্যন্ত ময়লা পানি ডুবিয়ে পাত ভ্রমণে যাবার কোনো মানেই হয় না। তবু মিসির আলি যাচ্ছেন। ঝড় হোক, টাইফয়েড হোক, ভূমিকম্প হোক, তাকে ১ ঘন্টা হাঁটতে হবে। সকালের খোলা হাওয়া গায়ে লাগাতে হবে। ১ বছর তাকে বেঁচে থাকতে হবে। দেখা যাক ডাক্তার উপদেশ মেনে কত দূর কি হয়। আজ শরীর অন্য দিনের চেয়েও বেশি খারাপ লাগছে। চোখ জ্বালা করছে। কোনো কিছুরই দিকেই বেশি সময় তাকিয়ে থাকা যাচ্ছে না। শরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গ নষ্ট হতে শুরু করেছে। শুধু শরীরই নয়, মনও নষ্ট হতে শুরু করেছে। ওসমান গনির মৃত্যু সংবাদ তাকে বিচলিত করেনি। করা উচিত ছিল। খ্রিস্টানরা মৃত্যু সংবাদ গির্জায় টং টং করে ঘণ্টা বাজায়। নিয়মটা সুন্দর। সবাইকে জানিয়ে দেওয়া, তোমরা শোনো, তোমাদের একজন চলে গিয়েছে, ডং ডং ডং। কেমন আছেন মিসির আলি সাহেব? মিসির আলি তাকালেন অপরিচিত একজন মানুষ। অপরিচিত মানুষের প্রশ্নের জবাবে অল্প কথাই দিতে হয়। মিসির আলি একটি দীর্ঘ বাক্য বললেন, আমি ভালো না। শরীর নষ্ট হয়ে যাচ্ছে, ময়লা নষ্ট হচ্ছে না। অপেক্ষা করছি ঘন্টার জন্য, ঢং ঢং ঢং। ভাই যাই। অপরিচিত ভদ্রলোক অবাক হয়ে তাকিয়ে আছেন। তিনি একটা অবাক হচ্ছেন কেন তাও মিসির আলি ধরতে পারলেন না। পুলিশ লোকদের বিব্রত করে সবাই বোধহয় এক ধরনের আনন্দ পায়। ১ ঘন্টার জায়গায় মিসির আলি ২ ঘন্টা দেরি করে ফেললেন। ভ্রমণ শেষ করে হোটেল রহমানিয়ায় নাস্তা করলেন।
খুঁটিয়ে সবকটা পত্রিকা পড়লেন। গুরুত্বপূর্ণ মৃত্যুর কথা খবরের কাগজে থাকবেই। ওসমান গনি সম্পর্কিত কোনো খবর পত্রিকাতে নেই। হোম মিনিস্টারের কাছে মানুষটি গুরুত্বপূর্ণ হলেও খবরের কাগজের লোকজনের কাছে হয়তো নয়। হোটেল রহমানিয়া থেকে বের হয়ে তিনি নিতান্তই অকারণে নিউ মার্কেট বাজারে গেলেন। ভোরবেলা এখানে মাছের পাইকারি কেনা বেচা হয়। গাদাগাদি করে রাখা হয়, মাছের হাকডাক হয়ে বিক্রি হয়। যারা কেনে তারা মুখ কালো করে কেনে, যারা বিক্রি করে তারা মুখ কালো করে বিক্রি করে। দেখতে মজা লাগে। মিসির আলি ঘরে ঢুকতে ঢুকতে বললেন, ১ ঘন্টার কথা বলেছিলেন, একটু দেরি হলো। ইন্সপেক্টর রকিবউদ্দিন গম্ভীর গলায় বললেন, আপনি ১ ঘন্টা ২৫ মিনিট দেরি করেছেন। বোঝাই যাচ্ছে মানুষটি বিরক্ত। পুলিশের লোকদের বিরক্তি প্রকাশের ভঙ্গি অন্যদের মতো নয়। রকিবউদ্দিন তার বিরক্তি প্রকাশ করেছেন ঘন ঘন নিঃশ্বাস ফেলে। রকিবউদ্দিনের সঙ্গে আরও একজনকে দেখা যাচ্ছে। সে মনে হয় পদমর্যাদায় ছোট। ঘরে আরও চেয়ার থাকতেও বসেছে মোড়ায়, তার হাতে কাগজ এবং কলম। মিসির আলি বললেন, আপনারা কি চা খাবেন? চা করি? চা খাবো না, আপনি আমার সামনে বসুন, কথার জবাব দিন। আসামি এমন ভঙ্গিতে কথা বলছেন যেন আমি একজন আসামি। আমি কি আসামি? খুন যখন হয় তখন খুনির পরিচয় সবাইকে আসামি ভেবে নিয়েই পুলিশে কয়। ওসমান গনি খুন হয়েছেন? আপনি প্রশ্ন করবেন না, প্রশ্ন করার কাজটা আমি করব। আপনি উত্তর দিবেন। বেশ, করুন। আপনি দাঁড়িয়ে না থেকে আমার সামনে চেয়ারটায় বসুন। চেয়ারে না বসে আমি বরং খাটে বসি। পা তুলে বসা আমার অভ্যাস। আপনারা শোবার ঘরে চলে আসুন। আমি খাটো করে পা তুলে বসবো, আপনারা চেয়ারে বসবেন। রকিবউদ্দিন কঠিন মুখে বললেন, আমি অন্যর শোবার ঘরে ঢুকি না। কথাবার্তা যা হবার এখানেই হবে। বেশ, প্রশ্ন করুন। রকিবউদ্দিনের সঙ্গে লোকটি খাতা এবং পেন্সিল হাতে তৈরি। মনে হচ্ছে শর্ট হ্যান্ড জানা কেউ। আজকাল পুলিশদের সঙ্গে শর্ট হ্যান্ড জানা লোক হয়তো থাকে। মিসির আলি জানেন না, পুলিশের সঙ্গে তার সেরকম যোগাযোগ কখনোই ছিল না। প্রশ্ন উত্তর শুরু হলো। প্রশ্নের ধারা দেখে মনে হচ্ছে রকিবউদ্দিন দীর্ঘ ১.৫ ঘন্টা বসে বসে সব প্রশ্ন সাজিয়ে রেখেছেন। কোনটির পর কোনটি করবেন তা ঠিক করে রাখা। তবে প্রশ্নগুলির মধ্যে পান নেই। প্রতিটি প্রশ্নই একই ভঙ্গিতে করা হচ্ছে। স্বরের ওঠানামা নেই। রোবট গন্ধি প্রশ্ন। ইন্সপেক্টর। মিসির আলি সাহেব। মিসির আলি। জি। ইন্সপেক্টর, আপনি কি করেন? মিসির আলি। একসময় অধ্যাপনা করতাম, এখন কিছু করি না। ইন্সপেক্টর, কিছু না করলে আপনার সংসার চলে কি করে? মিসির আলি। আমার সংসার নেই, একা মানুষ। কোনো না কোনোভাবে চলে যায়। ইন্সপেক্টর, একা মানুষদের বেঁচে থাকার জন্য টাকা লাগে। সেই টাকাটা আসে কোথা থেকে? মিসির আলি। গনির মৃত্যুর সঙ্গে আপনার এই প্রশ্নের কোনো সম্পর্ক ধরতে পারছি না। ইন্সপেক্টর, আপনি আমার প্রশ্নের জবাব দিন। আপনাকে সম্পর্ক খুঁজতে হবে না।